আজকে তোমাদের দেখাবো তেলাপিয়া মাছের একটি অসাধারণ রেসিপি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই আমার ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন। তেলাপিয়া মাছের এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে তেলাপিয়া মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, তোমাদের বড় মাছ ভালো লাগে নাকি ছোট মাছ? আমার তো ছোট মাছগুলোই বেশি ভালো লাগে। বড় মাছ খেতে আমার একদম ভালো লাগে না। এই তেলাপিয়া মাছটা সাইজে একটু বেশি বড় ছিল। এই তেলাপিয়া মাছটা রান্না করার জন্য আমি যা যা উপকরণ ব্যবহার করেছি তা একবার বলে দিই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর মশলার মধ্যে ব্যবহার করেছিলাম জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং তেলে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে। আর হ্যাঁ, রান্নার শেষে নামানোর আগে গরম মশলা তো দিতেই হবে, তা না হলে কি রান্না সম্পূর্ণ হয় বলো? আর এখন বলি কী কী সবজি দিয়ে আমি এই রান্নাটা করেছিলাম। আমি আলু এবং বেগুন দিয়ে রান্নাটা করেছি, আর ছোট ছোট করে টমেটো কেটে দিয়েছিলাম। মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ অল্প ভাজা মাছ আমার একদম ভালো লাগে না। বড় মাছগুলো যদি একটু কড়া করে ভাজা না হয় তাহলে আমার মনে হয় ভেতরে একটু নরম নরম রয়েছে, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না। মাছগুলো আমি সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি আলু এবং বেগুনটা হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। রান্না আমরা অনেক কঠিন মনে করি, আসলে রান্নাটা সহজই, কিন্তু রান্নার স্বাদ বাড়ানোটা কিন্তু সবাই পারে না। একই রান্না, একই মাছ মানুষ কিন্তু আলাদা আলাদাভাবে রান্না করে। আবার দেখবেন একইভাবে রান্না করছে, তাও রান্নার স্বাদটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। কারো হাতের রান্নার সাথে কিন্তু কারো রান্না মিল পাওয়া যায় না। তেমনি আমার মায়ের হাতের রান্না কিন্তু আমার ভীষণ পছন্দ, কিন্তু আমি যতই মায়ের মতো রান্না করতে চাই না কেন, আমার কখনোই রান্না মায়ের মতো হয় না। সেই মায়ের মতো রান্নার স্বাদই আসে না, যেন মামা গন্ধটা থাকে না আমার রান্নাতে। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার বেগুনগুলোও ভাজবো। তোমরা চাইলে দুটা একসাথেও ভাজতে পারো। আমি আলাদাই ভাজছিলাম, কারণ আলুটা বেগুনের সাথে ভাজলে পরে বেগুনটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর আলুটা একটু কম ভাজা হয় এর জন্য। আলু এবং বেগুন ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজগুলো হালকা বেটে নিয়েছিলাম এবং রসুনটাও বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর রসুনটাও হালকা করে ভেজে নেব। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর নাম আমি আগেও বলেছি, আবারও বলছি। জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, এবং রান্নার শেষে পরিমাণ মতো গরম মশলা। মশলাগুলো হালকা কষানো হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোর সাথে একটু হালকা কষিয়ে বেগুন এবং আলুটাও দিয়ে আরেকটু মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপর অনেকটাই নির্ভর করে, তাই বেশি আঁচে না দিয়ে অল্প আঁচে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। রান্নাটা দেখতে লোভনীয় লাগছে, তাই না বলুন? পরিমাণ মতো মশলা আর স্বাদ মতো লবণ দিতে পারলে রান্নাটা কিন্তু স্বাদ হয়। আমাদের রান্নার স্বাদ না হওয়ার অনেকটাই কারণ আমরা মশলার পরিমাণটা ঠিকমতো দিতে পারি না। এর জন্য যদি মশলার পরিমাণটা ঠিকমতো দেওয়া হয় তাহলে কিন্তু রান্না ভালোই হবে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। ঝোলটা জাল হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। ঝোলটা ভালোভাবে জাল করে নিয়ে গরম মশলা বাটাটা দিয়ে দিব এবং লবণটা চেক করে নেব। সব রান্নার শেষে লবণ চেক করা উচিত, কারণ লবণ অনেক সময় কম বেশি হতে পারে, তাই শেষে চেক করে দেখাই ভালো, তাতে আপনারই সুবিধা। আমার রান্না কিন্তু শেষ। আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।